أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমরা দণ্ডবিধি আইন ধারা ৭১ হতে ৮০ ধারা পর্যন্ত বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ধারা ৭১। কতিপয় অপরাধের সমবায়ে গঠিত অপরাধের শাস্তির সীমা অথবা সর্বোচ্চ শাস্তির ধারায় বিচার। কোনো অপরাধী বা আসামি কর্তৃক যখন একই কাজে একাধিক অপরাধ হয় তখন আদালত যে ধারায় শাস্তি বেশি সেই ধারায় বিচার করবেন। কিন্তু অপরাধ যদি একাধিক হয় এবং প্রত্যেকটা অপরাধ যদি স্বতন্ত্র হয় সেক্ষেত্রে প্রত্যেকটা অপরাধের বিচার স্বতন্ত্রভাবে করতে হবে। অর্থাৎ একই কাজে যদি একাধিক অপরাধ হয় তখন ওই অপরাধের বিচার যে ধারায় সর্বোচ্চ শাস্তির বিধান আছে বিচারক সেই ধারায় বিচার করবেন। কিন্তু অপরাধ যদি একাধিক হয় এবং প্রত্যেকটা অপরাধ যদি স্বতন্ত্র হয় সেক্ষেত্রে প্রত্যেকটা অপরাধের বিচার স্বতন্ত্রভাবে করতে হবে। উদাহরণ ১, রহিম করিমকে 50 বেত্রাঘাত করে। এখানে রহিম প্রত্যেক আঘাতের জন্য দণ্ডিত হলে প্রত্যেকটা আঘাতের জন্য 1 বছর শাস্তি হলে 50 বছর শাস্তি ভোগ করতে হবে। কিন্তু রহিম 50টি আঘাতের জন্য একটি অপরাধে অপরাধী হবে। তাহলে আমরা বুঝলাম রহিম করিমকে 50টি বেত্রাঘাত করে। এখানে করিমকে 50টি বেত্রাঘাত করার জন্য প্রতিটি বেত্রাঘাতের জন্য 1 বছর করে দণ্ড হলে 50টির জন্য 50 বছর দণ্ড হবে। কিন্তু রহিম 50টি আঘাতের জন্য একটি অপরাধে অপরাধী হবে। ২, রহিম করিমকে আঘাত করার সময় দুলাল বাধা দান করে। এ সময় রহিম দুলালকে ইচ্ছাকৃতভাবে আঘাত করে। এখানে রহিম যেহেতু করিম এবং দুলালকে ইচ্ছাকৃত আঘাত করে সেহেতু রহিম করিমকে আঘাত করার জন্য একটি দণ্ড এবং দুলালকে আঘাত করার জন্য অন্য একটি দণ্ডে দণ্ডনীয় হবে। তাহলে রহিম করিমকে এবং দুলালকে আঘাত করার জন্য স্বতন্ত্রভাবে 2টি অপরাধের 2টি বিচার করতে হবে। তাহলে আমরা প্রথমে বুঝলাম রহিম করিমকে 50টি বেত্রাঘাত করে, সেক্ষেত্রে এখানে একটি অপরাধের বিচার করতে হবে। কিন্তু রহিম করিমকে এবং দুলালকে আঘাত করার জন্য দুইজনকে ইচ্ছাকৃতভাবে আঘাত করার জন্য 2টি অপরাধ হবে। সেক্ষেত্রে করিমকে এবং দুলালকে আঘাত করার জন্য রহিম দণ্ডনীয় অপরাধী হবে। প্রশ্ন ১, কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে 10টি ঘুষি মারল, এখানে তার বিচার কিভাবে হবে? ধারা ৭২, কতিপয় অপরাধে একটির জন্য অপরাধীর শাস্তি। আসামি যে অপরাধ করেছে সেই অপরাধের বিষয়ে আদালত যদি মনে করেন আসামি দোষী সাব্যস্ত হয়েছে তাহলে আদালত দণ্ড প্রদান করবেন। এখানে আসামিকে দণ্ড প্রদান একটি সাধারণ নিয়ম, কিন্তু দণ্ডবিধির কোন ধারায় অপরাধটি পড়বে তা নিয়ে যদি আদালতের সন্দেহ হয় তাহলে যে ধারায় শাস্তি কম সেই ধারায় আসামিকে শাস্তি প্রদান করতে হবে। অর্থাৎ কোনো অপরাধের বিচারকালে আসামি যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে দণ্ড প্রদান করতে হবে। কিন্তু দণ্ডবিধির কোন ধারায় অপরাধটি পড়বে তা নিয়ে যদি কোনো সন্দিহান হয় বা কোনো সন্দেহ দেখা দেয় সেক্ষেত্রে যে ধারায় শাস্তি কম সেই ধারায় আসামিকে শাস্তি প্রদান করতে হবে। তাহলে বিচারক দণ্ডবিধির ধারা নিয়ে যদি কোনো সন্দেহ পোষণ করেন তাহলে তিনি যে ধারায় শাস্তি কম সে ধারায় আসামিকে দণ্ড প্রদান করবেন। ধারা ৭৩, নির্জন কারাবাস।
বিচারক কোনো অপরাধীকে সশ্রম কারাদণ্ড প্রদান করলে তার সম্পূর্ণ কারাদণ্ডের একটা অংশ নির্জন কারাবাসের আদেশ দিতে পারেন। তাহলে বিচারক কোনো অপরাধীকে সশ্রম কারাদণ্ড, এখানে কারাদণ্ড সশ্রম হতে হবে, বিনাশ্রম বা অর্থদণ্ড এই প্রকারের ক্ষেত্রে নির্জন কারাবাসের আদেশ দিতে পারেন না। তাহলে বিচারক কোনো অপরাধীকে সশ্রম কারাদণ্ড প্রদান করলে তার সম্পূর্ণ কারাদণ্ডের মেয়াদের একটা অংশ নির্জন কারাবাসের আদেশ দিতে পারেন। নির্জন কারাবাসের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় পালনীয় বিষয়সমূহ নিম্নরূপ: ক. সশ্রম কারাদণ্ডের পূর্ণ মেয়াদের একটি অংশ নির্জন কারাবাস হবে। খ. নির্জন কারাবাসের মেয়াদ সর্বোচ্চ 3 মাসের বেশি হবে না, অর্থাৎ নির্জন কারাবাসের মেয়াদ হবে সর্বোচ্চ 3 মাস। গ. সশ্রম কারাদণ্ড 6 মাস বা কম হলে নির্জন কারাবাস হবে 1 মাস। সশ্রম কারাদণ্ড 6 মাসের বেশি কিন্তু 1 বছরের কম হলে নির্জন কারাবাস হবে 2 মাস। সশ্রম কারাদণ্ডের মেয়াদ 1 বছরের বেশি হলে নির্জন কারাবাস হবে সর্বোচ্চ 3 মাস। চ. বিনাশ্রম ও অর্থদণ্ডের ক্ষেত্রে অবশ্যই নির্জন কারাবাসের আদেশ দেয়া যায় না। তাহলে সশ্রম, বিনাশ্রম ও অর্থদণ্ডের ক্ষেত্রে অবশ্যই নির্জন কারাবাসের আদেশ দেয়া যায় না। সশ্রম কারাদণ্ড যদি 6 মাস হয়, নির্জন কারাবাস হবে 1 মাস। সশ্রম কারাদণ্ড 6 মাসের বেশি কিন্তু 1 বছরের কম হলে নির্জন কারাবাস হবে 2 মাস। সশ্রম কারাদণ্ডের মেয়াদ 1 বছর হতে বেশি অর্থাৎ 10-15 বছর হলে নির্জন কারাবাস হবে সর্বোচ্চ 3 মাস। বিনাশ্রম ও অর্থদণ্ডের ক্ষেত্রে নির্জন কারাবাসের আদেশ দেওয়া যায় না। বিশেষ দ্রষ্টব্য: শুধুমাত্র দণ্ডবিধির আইনের অপরাধের ক্ষেত্রে নির্জন কারাবাস প্রদান করা যায়। বিশেষ আইন বা স্থানীয় আইনের ক্ষেত্রে নির্জন কারাবাস শাস্তি গ্রহণযোগ্য নয় বা অবৈধ। নির্জন কারাবাসের আদেশ সম্পূর্ণ কারাদণ্ডের মেয়াদ হতে পারে না, অর্থাৎ কোনো ব্যক্তির কারাদণ্ড যদি 1 বছর হয়, সেখানে নির্জন কারাবাস 1 বছর ওই ব্যক্তিকে দেয়া যাবে না। প্রশ্ন 1. বিচারকালে দণ্ডবিধির ধারায় সন্দেহ হলে আসামির বিচার কিভাবে করতে হবে? 2. অপরাধীর সশ্রম কারাদণ্ড 12 বছর হলে নির্জন কারাবাস হবে কতদিন? 3. কোন অপরাধের ক্ষেত্রে নির্জন কারাবাস প্রদান করা যায় না? 4. কোন আইনে নির্জন কারাবাসের দণ্ড প্রদান করা যায়? ধারা 74. নির্জন কারাবাসের সীমা। নির্জন কারাবাসের দণ্ডাদেশ কার্যকরী করার ক্ষেত্রে অবশ্যই নিম্নে বর্ণিত বিষয়গুলো অবশ্য পালনীয়। ক. নির্জন কারাবাস একটানা 14 দিনের বেশি হবে না। খ. নির্জন কারাবাসের আগে ও পরে বিরাম থাকবে। গ. কারাদণ্ড 3 মাসের বেশি হলে নির্জন কারাবাস কোনো মাসে 7 দিনের বেশি হবে না। অর্থাৎ নির্জন কারাবাস যখন কাউকে দেওয়া হবে অবশ্যই 3টি বিষয় পালন করতে হবে। ক. নির্জন কারাবাস একটানা 14 দিনের বেশি অথবা এক নাগাড়ে 14 দিনের বেশি দেওয়া যাবে না। যখনই কাউকে নির্জন কারাবাস দেওয়া হবে সর্বোচ্চ একটানা 14 দিন দিতে হবে, তার বেশি দেওয়া যাবে না। খ. নির্জন কারাবাসের আগে ও পরে বিরাম থাকতে হবে। গ. নির্জন কারাবাস 3 মাস হলে কোনো মাসে 7 দিনের বেশি হবে না। তাহলে একটানা 14 দিন, আগে ও পরে বিরাম থাকতে হবে। কারাদণ্ড 3 মাসের বেশি হলে কোনো মাসে 7 দিনের বেশি দেওয়া যাবে না। ধারা 75. পূর্ববর্তী দণ্ডের পরে কতিপয় অপরাধের জন্য বর্ধিত দণ্ড। যদি কোনো ব্যক্তি দ্বাদশ ও সপ্তদশ পরিচ্ছেদের অপরাধে দোষী হয়ে 3 বছর বা তার বেশি কোনো মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হন এবং উক্ত দণ্ড হতে মুক্তি পাওয়ার পর বা দণ্ড বজায় থাকা অবস্থায় পুনরায় অনুরূপ কোনো অপরাধ করেন, তাহলে তিনি পরবর্তী অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় হতে পারেন। অর্থাৎ কোনো অপরাধী যদি
12তম ও 17তম পরিচ্ছেদের অপরাধে দোষী সাব্যস্ত হয়ে 3 বছর বা তার বেশি কোনো কারাদণ্ডে দণ্ডিত হন এবং উক্ত দণ্ড হতে মুক্তি পাওয়ার পর বা দণ্ড বজায় আছে, ওই ব্যক্তি কারাদণ্ড হতে মুক্তি পেয়েছেন অথবা দণ্ড বজায় থাকা অবস্থায় পুনরায় অনুরূপ কোনো অপরাধ করেন, তাহলে তিনি ওই অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ডের দণ্ডনীয় হতে পারেন। উদাহরণ: রহিম একজন চাকর। রহিম তার মনিবের ঘড়ি চুরি করে। এ অপরাধের জন্য তার 3 বছর সাজা হয়। সাজা ভোগের পর অন্য এক বাড়িতে চাকর নিযুক্ত হয়, সেখানেও সে মনিবের মোবাইল চুরি করে। এবার তার শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড। তাহলে আমরা বুঝতে পারলাম, প্রথমে যে কোনো একটা অপরাধে 3 বছর সাজাপ্রাপ্ত হয়েছে, সে দণ্ড ভোগ করেছে বা দণ্ড ভোগ করা অবস্থায় বা দণ্ড বজায় থাকা অবস্থায় পুনরায় যদি অনুরূপ কোনো অপরাধ করে, তাহলে তার শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড। প্রশ্ন 1, নির্জন কারাবাস এক নাগাড়ে কতদিন চলতে পারে? 2, কারাদণ্ডের মেয়াদ 3 মাসের অধিক হলে নির্জন কারাবাস মাসে কত দিনের বেশি হবে না? 3, নির্জন কারাবাসের দণ্ডাদেশের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় পালনীয় বিষয় কয়টি? ধারা 76, আইন বলে বাধ্য বা ভুল ধারণাবশত আইন বলে বাধ্য মনে করে সম্পাদিত কার্য। যদি কোনো ব্যক্তি কোনো কিছু সম্পাদন করার জন্য আইন বলে বাধ্য বা তথ্যের ভুলবশত, এখানে আইনের ভুল ধারণাবশত না, সদ্বিশ্বাসে আইন বলে বাধ্য মনে করে কোনো কাজ করলে অপরাধ হবে না। অর্থাৎ যদি কোনো ব্যক্তি আইন বলে বাধ্য, ভুল ধারণাবশত না, তথ্যের ভুল না এবং আইনের ভুল ধারণাবশত না, সদ্বিশ্বাসে আইন বলে বাধ্য মনে করে যদি কোনো কাজ করে, তাহলে তা অপরাধ হবে না। উদাহরণ 1, রহিম একজন পুলিশ সদস্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার আদেশে আইনের নির্দেশ অনুসারে বেআইনি জনতার উপর গুলি চালায়, এখানে রহিমের কোনো অপরাধ হবে না। 2, ক একজন পুলিশ কর্মকর্তা বিচারালয়ের আদেশপ্রাপ্ত হয়ে মকে গ্রেপ্তার করতে যায়, এখানে পুলিশ কর্মকর্তা খকে ম মনে করে গ্রেপ্তার করে নিয়ে আসে, পুলিশ কর্মকর্তা ক এর কোনো অপরাধ হবে না। তাহলে সদ্বিশ্বাসে যদি কেউ নিজেকে আইন বলে বাধ্য মনে করে কোনো কাজ করে, সেক্ষেত্রে কোনো অপরাধ হবে না। প্রশ্ন 1, রহিম লন্ডনে 7 বছর সাজা ভোগের পর দেশে ফিরে পুনরায় অপরাধ করে, এক্ষেত্রে তার শাস্তি কী হতে পারে? 2, দণ্ডবিধির 76 ধারার বিধানে কয় ক্ষেত্রে অপরাধ হবে না? ধারা 77, বিচার সম্পর্কিত কার্য পরিচালনাকালে বিচারকের কাজ। বিচারক বিচার কাজ পরিচালনাকালে আইন বলে যে কোনো ক্ষমতা প্রয়োগ করলে তা অপরাধ হবে না। বিচার কার্য পরিচালনাকালে বিচারক যা করেন তা অপরাধ নয়। বিচারকের কাজ অপরাধ হবে কিনা তা 4টি প্রশ্নের উপর নির্ভর করে, যথা: 1, বিচারক বিচার কাজ বিচারক হিসেবে করেছেন কি? 2, বিচারক যা করেছেন তা কি তার এখতিয়ারের মধ্যে ছিল? 3, এখতিয়ারের মধ্যে না থাকলে তার এখতিয়ারে আছে বলে কি তিনি বিশ্বাস করেছেন? 4, তিনি কি সদ্বিশ্বাসে কাজ করেছেন? তাহলে বিচারক বিচার কাজ পরিচালনাকালে আইন বলে যে কোনো ক্ষমতা প্রয়োগ করলে তা অপরাধ হবে না। অর্থাৎ বিচারক কোনো মামলা নিষ্পত্তিকালে আইন বলে তিনি যে ক্ষমতা প্রয়োগ করবেন বা যে রায় দেবেন তা অপরাধ হবে না। বিচার কার্য পরিচালনাকালে বিচারক যা করেন তা অপরাধ নয়। এক্ষেত্রে 4টি প্রশ্নের উপর নির্ভর করে বিচারকের কাজ অপরাধ হবে কিনা তা বিচার করা যায়। 1, বিচারক বিচার কাজ বিচারক হিসেবে করেছেন কিনা? 2, বিচারক যা করেছেন তা কি তার এখতিয়ারের মধ্যে ছিল? 3, এখতিয়ারের মধ্যে না থাকলে তার এখতিয়ারে আছে বলে সে বিশ্বাস করেছেন কিনা? 4, তিনি কি সদ্বিশ্বাসে কাজ করেছেন? উদাহরণ:
দুই পক্ষের মধ্যে জমিনীয় বিরোধ দেখা দিলে বিচারক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আইনানুগভাবে এক পক্ষকে জমির দখল দিয়ে থাকেন। এখানে পরাজিত পক্ষ বিরূপ হতে পারেন। এখানে বিচারকের এই কাজ অপরাধ হবে না, কারণ তিনি আইন বলে কাজ করেছেন। প্রশ্ন 1, বিচারক আইনানুগ বিচারকালে কোনো কার্যে কি অপরাধ হতে পারে? ধারা 78, আদালতের রায় বা আদেশের কাজ। বিচারালয়ের হুকুমে বা হুকুম অনুসারে বা রায়ের অনুসারে কোনো কাজই উক্ত রায় বা আদেশ বলবৎ থাকা অবস্থায় করা হলে অপরাধ হবে না। অর্থাৎ বিচারালয়ের হুকুমে বা হুকুম অনুসারে বা রায় অনুসারে যদি কোনো কাজ করা হয় তাহলে অপরাধ হবে না। উদাহরণ, বিচারালয় যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য ওয়ারেন্ট জারি করেন এবং সেই ওয়ারেন্ট মূলে পুলিশ অফিসার যদি উল্লেখিত আসামিকে গ্রেপ্তার করে তাহলে অপরাধ হবে না, কারণ এখানে বিচারালয়ের আদেশ অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া আছে। পুলিশ অফিসার সেই গ্রেপ্তারি পরোয়ানা মূলে আসামিকে গ্রেপ্তার করেছেন, এখানে পুলিশ অফিসারের কোনো অপরাধ হবে না। বিশেষ দ্রষ্টব্য, বিচারালয়ের আদেশে কৃত কাজ দুটি শর্তের অধীন অপরাধ হবে না। 1, যিনি বিচারালয়ের আদেশে কিছু করেন তিনি তা সৎ বিশ্বাসে করবেন। 2, যিনি কাজ করবেন তার বিশ্বাস থাকতে হবে যে তার উপর প্রদত্ত হুকুম আইনানুগ। অর্থাৎ এখানে পুলিশ অফিসার যাকে গ্রেপ্তার করবেন তিনি মনে করবেন বিচারালয়ের আদেশে কিছু করেন, তা সৎ বিশ্বাসও করবেন। অর্থাৎ পুলিশ অফিসার এখানে উক্ত কাজটি সৎ বিশ্বাসে করবেন এবং তার উপর প্রদত্ত হুকুম আইনানুগ সেটা পুলিশ অফিসার তাকে মনে করতে হবে। ধারা 79, ভুল ধারণাবশত নিজেকে আইন বলে সমর্থিত বিশ্বাসকারী ব্যক্তির কৃতকাজ। কোনো ব্যক্তি তথ্যের ভুল নয় সৎ বিশ্বাসে নিজেকে আইন বলে সমর্থিত বিশ্বাস করে কোনো কাজ করলে অপরাধ হবে না। এখানে আইন বলে সমর্থিত বলতে বোঝায় যা আইনে সমর্থন করে তাই আইন সমর্থিত। তাহলে তথ্যের ভুল নয় সৎ বিশ্বাসে নিজেকে আইন বলে সমর্থিত মনে করে যদি কোনো ব্যক্তি কোনো কাজ করেন তাহলে অপরাধ হবে না। এখানে আইন বলে সমর্থিত বলতে বোঝায় আইনে যা সমর্থন করে তাই আইন সমর্থিত। ধারা 80, আইনানুগ কাজ সম্পাদনকালে অপরাধ হবে না। দুর্ঘটনাবশত বা দুর্ভাগ্যবশত এবং কোনো প্রকার অপরাধমূলক উদ্দেশ্য এবং অবগতি ব্যতীত আইনানুগ মাধ্যমে এবং যথাযথ যত্ন ও সতর্কতার সাথে কোনো কাজ করলে অপরাধ হবে না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অপরাধমূলক উদ্দেশ্য ব্যতীত আইনানুগ মাধ্যমে এবং যথাযথ যত্ন ও সতর্কতার সাথে কোনো কাজ করেন এবং তা দ্বারা যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে তা অপরাধ বলে গণ্য হবে না। উদাহরণ, ক, একটি কুঠার নিয়ে কাজ করা অবস্থায় কুঠারের মাথা উড়ে যায় এবং পাশেই দণ্ডায়মান এক ব্যক্তির মৃত্যু ঘটে। এখানে ক এর কাজ যদি যথাযথ সতর্কতার সাথে হয় তাহলে তার কাজ অপরাধ হবে না। তাহলে ক, কুঠার নিয়ে কাজ করা অবস্থায় পাশে দণ্ডায়মান একজনের মৃত্যু হলে এখানে ক যদি যথাযথ সতর্কতা অবলম্বন করে থাকে তাহলে তার এই কাজ অপরাধ হবে না। অপরদিকে কুস্তি খেলার সময় সবসময় বিপদের আশঙ্কা থাকে, তা জানা সত্ত্বেও কুস্তিগীরগণ কুস্তি খেলে থাকেন। কুস্তি লড়ার মধ্যে যদি কোনো কুস্তিগীরের আকস্মিক মৃত্যু হয় তাহলে তার প্রতিদ্বন্দ্বীকে অপরাধী গণ্য করা যায় না। এক নজরে ধারা 71, কতিপয় অপরাধের সমবায়ে গঠিত অপরাধের শাস্তির সীমা অথবা সর্বোচ্চ শাস্তির ধারায় বিচার। ধারা 72, কতিপয় অপরাধে একটির জন্য অপরাধীর শাস্তি। ধারা 73, নির্জন কারাবাস। ধারা 74, নির্জন কারাবাসের সীমা। ধারা 75, পূর্ববর্তী দণ্ডের পরে কতিপয় অপরাধের জন্য বর্ধিত দণ্ড। ধারা 76, আইন বলে বাধ্য বা ভুল ধারণাবশত আইন বলে বাধ্য মনে করে সম্পাদিত কার্য। ধারা 77, বিচার সম্পর্কিত কার্য পরিচালনাকালে বিচারকের কাজ। ধারা 78, আদালতের রায় বা আদেশের কাজ। ধারা 79, ভুল ধারণাবশত নিজেকে আইন বলে সমর্থিত বিশ্বাসকারী ব্যক্তির কৃত কাজ।
ধারা 80 আইনানুগ কাজ সম্পাদনকালে অপরাধ হবে না। আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদের জন্য 20 হতে 25 প্রকার আইনের আলোচনার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।